আমি উদ্ভিদ প্রাণ প্রকৃতি নিয়ে ভিডিও দিয়ে থাকি। ইতোমধ্যে নিশ্চয়ই আপনারা সেটা জেনে গেছেন। কিছুদিন যাবৎ কিছু স্টুডেন্ট আমাকে ইনবক্স করে উদ্ভিদের বিভিন্ন বৈশিষ্ট্য এবং স্টুডেন্টদের কাজে লাগে এরকম কিছু কন্টেন্ট তৈরি করার জন্য আমাকে রিকোয়েস্ট করেছে। আমি এখন থেকে সপ্তাহে অন্তত 1-2টা ভিডিও নবম দশম শ্রেণী এবং একাদশ শ্রেণীর স্টুডেন্টদের জন্য তৈরি করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ এবং অপুষ্পক উদ্ভিদ। উদ্ভিদ মাথায় আসলেই মনে হয় যেন এর ফুল ফল হবে। আসলে সব উদ্ভিদের ফুল ফল হয় না। এই যে আমার হাতে যে উদ্ভিদটি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জাস্টেসিয়া গ্যান্ডারোসা একটি প্ল্যান্ট। এটা আমি উঠিয়ে নিয়েছি। দেখো, এই উদ্ভিদটাকে মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফলে বিভক্ত করা যায়। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ মূল, কাণ্ড, পাতা, এর ফুল হয় এবং এর থেকে একটা ফলও পাওয়া যায়। কিন্তু সব উদ্ভিদের কি মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল হয়? অবশ্যই হয় না। যেসব উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা থাকে এবং ফুল ফল হয় সেগুলিকে সপুষ্পক উদ্ভিদ বলা হয়, এবং যেসব উদ্ভিদের ফুল এবং ফল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে। এখন সপুষ্পক উদ্ভিদের যেমন গুরুত্ব রয়েছে প্রকৃতিতে, ঠিক তেমনি অপুষ্পক উদ্ভিদেরও গুরুত্ব প্রকৃতিতে অপরিসীম। সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত পরাগায়ন ঘটে। পরাগায়নের মাধ্যমে এদের বংশবিস্তার হয়। এছাড়া আরও অনেক প্রপাগেশন সিস্টেম আছে, এগুলো ধাপে ধাপে তোমাদের বলবো। পরাগায়নের মাধ্যমে যেভাবে বংশবিস্তারটা হয়, অর্থাৎ এখানে যখন ফুলগুলি ফুটে তখন একজন পলিনেটরের প্রয়োজন হয়। এখন এখানে প্রশ্ন আসতে পারে, পলিনেটর কাকে বলে? পলিনেটর হচ্ছে, তুমি মানুষ হিসাবে একজন পলিনেটর হতে পারো, একটা পোকা পলিনেটর হতে পারে, এবং একটা মৌমাছি পলিনেটর হতে পারে। অর্থাৎ যার দ্বারা পুরুষ ফুলের পরাগরেণু বহন করে অন্য স্ত্রী ফুলে নিয়ে পতিত করে, সেই হচ্ছে পলিনেটর। এখন এই যে একটা পুরুষ ফুল থেকে পরাগরেণু নিয়ে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে যে পতিত করলো, এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় পলিনেশন। তাহলে গুরুত্বপূর্ণ সপুষ্পক উদ্ভিদের জন্য পলিনেটর, পলিনেশন। পলিনেটর থাকলো, সব কিছু থাকলো, কিন্তু পলিনেশনটা করে দিল না, তাহলে কখনোই এই উদ্ভিদের বংশবিস্তার হবে না। যাই হোক, আমি এখন তোমাদেরকে একটা অপুষ্পক উদ্ভিদ দেখাচ্ছি। এটা এখানে রাখলাম। এই যে দেখো, আমি যে উদ্ভিদটির পাশে দাঁড়িয়ে আছি, এটাকে বলা হয় ড্রায়োপটেরিস। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। তোমরা ড্রায়োপটেরিসটা দেখলে এটা অপুষ্পক উদ্ভিদ। এই যে ফার্ন বা টেরিডোফাইট যে উদ্ভিদটি, এটি নিম্ন শ্রেণীর উদ্ভিদ। নিম্ন শ্রেণীর উদ্ভিদের মধ্যে সবচেয়ে উন্নত উদ্ভিদ হচ্ছে ফার্ন বা টেরিডোফাইট। এদের মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা গেলেও এদের ফুল ফল হয় না। এদের জনন কার্য সম্পন্ন হয় হচ্ছে স্পোর দিয়ে। তোমাদেরকে স্পোরগুলি একটু দেখাই। এই যে দেখো, পাতার নিম্নতলে কি চমৎকার সজ্জিত স্পোরগুলি, একদম এত সুন্দর লাগে দেখতে। দেখো, এত শৈল্পিক বিন্যাস, এই বিন্যাসটা দেখেই ভালো লাগে। তোমরা যারা স্পোরগুলি দেখো নাই, তাদেরকে একটু ভালো করে বোঝানোর জন্য স্পোর দেখাচ্ছি আমি। দেখো, এখন যে ছবিটা দিচ্ছি, এই ছবিটা হচ্ছে টেরিসের একটা ছবি। এই ছবিতে দেখো সার্সিনেট ভার্নেশন দেখা যাচ্ছে। অর্থাৎ ফার্ন যেহেতু আদি উদ্ভিদ, অর্থাৎ আদি উদ্ভিদের মধ্যে উন্নত উদ্ভিদ, এই যে ফার্নে সার্সিনেট ভার্নেশন হয় দেখা যাচ্ছে, কিন্তু উঁচু শ্রেণীর উদ্ভিদে সেই সার্সিনেট ভার্নেশনটা হয় না। অর্থাৎ আমি তোমাদেরকে বলে রাখছি, ফার্নে এবং উঁচু শ্রেণীর উদ্ভিদে পরিবহন তন্ত্র থাকে, অর্থাৎ জাইলেম ফ্লোয়েম থাকে। এই যে জাইলেম ফ্লোয়েম ফার্নের মধ্যেও থাকে, তদাপি এর যেহেতু ফুল ফল নাই, এটাকে নিম্ন শ্রেণীর উদ্ভিদ বলা হয়। যেহেতু জাইলেম ফ্লোয়েম অর্থাৎ পরিবহন কলা থাকে, অর্থাৎ ভাস্কুলার টিস্যু থাকে, এই জন্য ফার্নকে নিম্ন শ্রেণীর উদ্ভিদের মধ্যে সবচেয়ে উঁচু এবং উন্নত মানের মনে করা হয়। যাই হোক, ফার্নে মেগাফিল নামক জটিল পাতা থাকে। বেশিরভাগ ফার্নেই লেপ্টোস্পোরাঞ্জিয়েট ফার্ন। তোমরা কি জানো লেপ্টোস্পোরাঞ্জিয়েট কাকে বলে? একটু বলে দিচ্ছি তোমাদেরকে লেপ্টোস্পোরাঞ্জিয়েট কাকে বলে। একটি একক প্রাথমিক কোষ যা একটি ছোট স্পোরাঞ্জিয়াম তৈরি করে, যাতে একটি নির্দিষ্ট সংখ্যক স্পোর থাকে, এবং এটাকেই লেপ্টোস্পোরাঞ্জিয়েট বলা হয়। যাই হোক, আমি ফার্নের পাতার বৈশিষ্ট্য
এবং ফার্নের বৈশিষ্ট্যগুলি নিয়ে তোমাদের সাথে আলোচনা করছিলাম। ফার্ন একটি আদি উদ্ভিদ। ফার্নের চেয়েও আরও আদি উদ্ভিদ আছে, সেগুলিকে মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যায় না, সেইগুলিরও কোনো ফুল ফল হয় না। সেই উদ্ভিদকে বলা হয় হচ্ছে রিক্সিয়া। এই যে দেখতে পাচ্ছ, এই রিক্সিয়াটা মাটির উপরে আনুভূমিকভাবে জন্মে এবং এদের মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। এই যে ব্রায়োফাইটা বা রিক্সিয়া, এইটা বা মস জাতীয় উদ্ভিদ, মসবর্গীয় উদ্ভিদ, এই উদ্ভিদগুলি সাধারণত স্যাঁতসেঁতে মাটিতে এবং ছায়াযুক্ত স্থানে জন্মে। এদের রিপ্রোডাকশান সিস্টেমটা একটু অন্য ধরনের, অর্থাৎ ব্রায়োফাইটার রিপ্রোডাকশান সিস্টেম নিয়ে তোমাদের সাথে আরেক দিন একটা পূর্ণাঙ্গ ক্লাস নিতে চেষ্টা করব। তো আজকে তোমাদের সাথে আমি ফার্ন এবং অন্য যে উদ্ভিদ, উন্নত শ্রেণীর উদ্ভিদ, সেটা নিয়ে কথা বললাম। অর্থাৎ সপুষ্পক উদ্ভিদ এবং অপুষ্পক উদ্ভিদের পার্থক্যটা বোঝানোর চেষ্টা করলাম। সপুষ্পক উদ্ভিদগুলি অনেক উন্নত শ্রেণীর উদ্ভিদ। কেন উন্নত শ্রেণীর উদ্ভিদ সেটাও তোমাদেরকে বললাম। আবারও বলছি, সপুষ্পক উদ্ভিদগুলি যেহেতু জাইলেম ফ্লোয়েম থাকে, এইগুলি যখন বৃদ্ধি হয় এদের সেকেন্ডারি গ্রোথ হয়, কিন্তু ফার্ন জাতীয় উদ্ভিদের কখনো সেকেন্ডারি গ্রোথ হয় না। যাই হোক, এই যে তোমরা ফার্নটা দেখলে, ফার্নের বৈশিষ্ট্য দেখলে, ফার্ন যতই নিম্ন শ্রেণীর উদ্ভিদ হোক, ব্রায়োফাইটা যতই নিম্ন শ্রেণীর উদ্ভিদ হোক, অর্থাৎ মস এবং ফার্ন যতই নিম্ন শ্রেণীর উদ্ভিদ হোক, এরা কিন্তু প্রকৃতিতে অক্সিজেন সবসময় সরবরাহ করে তোমাদেরকে, আমাকে, আমাদের সবাইকে অক্সিজেন দিয়ে যায়। এছাড়া কিছু জলজ ফার্ন আছে, যেমন এজোলা, তোমাদেরকে দেখাবো। এই যে ছবিতে আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এজোলা। সেই এজোলাতে ব্লু গ্রিন অ্যালজি থাকে, অর্থাৎ নস্টক অ্যানাবেনা। সিম্বায়োটিক প্রক্রিয়ায় নস্টক এবং অ্যানাবেনা নামক যে নীলাভ সবুজ শৈবাল এই এজোলাতে বসবাস করে এরা প্রকৃতি থেকে মুক্ত নাইট্রোজেনকে সংগ্রহ করে সেই নাইট্রোজেন সংবন্ধন করে এবং সেই নাইট্রোজেন সংবন্ধন বা ফিক্সেশন করে মাটিতে সেটা ছেড়ে দেয়, অর্থাৎ মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে ফসলের জন্য বেশ উপকারী হয় সেটা। অর্থাৎ উঁচু শ্রেণীর উদ্ভিদ, যে উদ্ভিদ থেকে সাধারণত ফুল ফল হয়, সেই উদ্ভিদগুলির থেকে আমরা কাঠ পাই, ফল পাই, খাবার পাই, বিভিন্ন রকমের আমাদের মানব জীবনের কাজে লাগে। ঠিক তেমনি নিম্ন শ্রেণীর উদ্ভিদ ব্রায়োফাইটা বা টেরিডোফাইটা, এই উদ্ভিদগুলিও আমাদেরকে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে উপকার করে থাকে, অর্থাৎ প্রকৃতিতে নাইট্রোজেন সংবন্ধন করে আমাদের ফসলি জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। এছাড়া প্রকৃতিতে তো অক্সিজেন ওরা বিলিয়ে দিয়ে যাচ্ছেই। আশা করি তোমরা এই যে দুইটা বিষয় বুঝতে পেরেছ। এছাড়া উদ্ভিদের শ্রেণীবিন্যাস নিয়ে একদিন আলোচনা করব। জাস্ট একটু সামান্য বলে রাখছি তোমাদেরকে, এখন উদ্ভিদের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব নিয়ে আলোচনা করব। উদ্ভিদের শ্রেণীবিন্যাস যারা করেছেন, বিখ্যাত মনীষীরা করেছেন, যেমন অ্যাংলার প্র্যান্টল, তারপরে আছেন হাসিনসন, উইলিয়াম রক্সবার্গ, তারপরে আছেন কার্ল লিনিয়াস। নিশ্চয়ই তোমরা কার্ল লিনিয়াসের নাম শুনেছ। তিনি একজন সুইডিশ প্রকৃতিবিজ্ঞানী, যিনি উদ্ভিদ এবং প্রাণীর দ্বিপদ নামকরণ করেছেন, এই জন্য তাকে দ্বিপদ নামকরণের জনক বলা হয়। এই যে শ্রেণীবিন্যাস পদ্ধতিগুলি আছে, সেই শ্রেণীবিন্যাস পদ্ধতিগুলি তোমাদের জন্য এখন একটু বেশি কঠিন হয়ে যাবে তোমরা যখন আর একটু বড় হবে এবং উঁচু শ্রেণীতে যাবে, এবং যারা বটনি নিয়ে পড়াশোনা করতে চাও এবং বায়োলজি নিয়ে পড়াশোনা করতে চাও, তাদের জন্য কাজে লাগবে। আমি ধাপে ধাপে বিভিন্ন শ্রেণী ভেদে, অর্থাৎ নবম দশম শ্রেণীর জন্য একরকম, তার নিচের ক্লাসের জন্য একরকম, একাদশ শ্রেণীর জন্য একরকম, একাদশ শ্রেণীর উপরের ক্লাসের জন্য একরকম, সেই বিষয়গুলি ভাগ ভাগ করে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি আজকের আলোচনাটি তোমাদের জন্য কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলেই আমি সার্থক। সবাই ভালো থাকো। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। এখানেই বিদায় নিচ্ছি। টেক কেয়ার। বাই বাই।